এইটা কি আসলে কোনো সুখবর নাকি দুঃখবর কে জানে। তবে খবরটা দেখলাম যে অনলাইন জগতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলেছে। খবরটা হলো যে সৌদি থেকে এক নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন। তো বুঝলাম না যে এইটা সৌদি আরব গেছিলো, তো সেখানে অন্তঃসত্ত্বা হয়ে মানে গর্ভবতী হয়ে ফিরছে, তাই না? তো এটা অস্বাভাবিক, কি গর্ভবতী তো হতেই পারে। আবার অন্য একজন কী বলছে, মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। তো কেন মানসিক ভারসাম্যহীন সেটাও তো হতে পারে, কিন্তু এখানে ঘটনাটা কি? ঘটনা ইন্টারেস্টিং না? এবং এইটা যেটা আমরা শুনলাম যে নাকি অন্তঃসত্ত্বা হয়ে ফিরছে, তার পরিবার নাকি তাকে এখন জায়গা দিতে চাচ্ছে না। আর মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে যে তাকেও পরিবার নাকি ভালো মতো করে নাই, গ্রহণ করে নাই। বুঝলাম না এদের অপরাধটা কি। পরিবারই তো এদেরকে পাঠাইছিল সৌদি আরবে, না? টাকা উপার্জনের জন্য পরিবারের লোকজনই কিন্তু এদেরকে সৌদি আরবে পাঠাইছিল, এবং পরিবারের লোকজনই তাদেরকে টাকাও দিয়েছিল। এবং বাংলাদেশে যে সমস্ত এজেন্সি, রিক্রুটিং এজেন্সি এই নারীদেরকে এই সৌদি আরবে পাঠায়, ভালো আয় উপার্জন করে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। আর এই এক গর্ভবতী হয়ে ফেরা বা মানসিক ভারসাম্যহীন হয়ে ফেরা, এরকম এক ঘটনা আমরা কিন্তু প্রতিনিয়ত এই যে খবরে দেখি। কিন্তু তারপরেও বাংলাদেশ থেকে এই নারীগুলা এরা কি সৌদি আরবে যা বন্ধ করে না? রহস্য কি? কারণ সৌদি আরব হলো ওই নবীর জন্মভূমি। এরা মনে করে সৌদি আরব আমি গেলাম, গিয়ে আমরা মাগনা কী করব, ওই হজ করবো, এরকম নবীর কবর জিয়ারত করবো, এরকম মনস্তাপ করে নাকি? আচ্ছা, যাই হোক, আসল বিষয়টা যে নারী কি গর্ভবতী হয়ে ফিরে আসলো, রাইট? তো এমনি তো আর গর্ভবতী হয়নি। তার মানে কারোর সাথে সে যৌনকেলি করছে, এই তো কে যৌনকেলি করছে? বাংলাদেশ থেকে যে নারীগুলো সৌদি আরবে যায়, এরা কি ভিসায় যায়? এরা গৃহের ওই যে পরিচারক, মানে কি বলা যায়, ঘরে কাজ করবে এই উদ্দেশ্যেই যায়, তাই না? এখন এরা যে কন্ট্রাক্ট যেটা সই করে আরবিতে, তো ইংরেজিতে তো বা বাংলাতে তো না, আরবিতে, সেখানে বেসিক্যালি এরা যে ওই 2 বছর বা 3 বছরের চুক্তিতে যায়, সেখানে ওই চুক্তির শর্তই থাকে এরা আসলে ওখানে দাসী হিসাবে যাচ্ছে, অর্থাৎ এদের কোনো স্বাধীনতা নাই। এরা বাইরে বেরোতে পারবে না, মনিবের হুকুম ছাড়া কারোর সাথে কথা বলতে পারবে না। বস্তুত দাসী 2 বছর বা 3 বছরের কন্ট্রাক্টে ওই সময় তারা দাসী হিসাবে তার মনিবের সেবা করবে। তো মনিবের সেবা মানে কি, খালি কি ঘর দোর গোছানো নাকি? মনিবের সেবা, মনিবের উত্তেজিত ইমান দণ্ড, সেটাকে তো কী করতে হবে, সেটাকে তো ঠান্ডাও তো করতে হবে, তাই না? এবং খালি মনিবের করলেই হবে না, ওই মনিবের আবার যদি ওই বয়স্ক মানে তরুণ যদি ছেলে থাকে, যুবক ছেলে থাকে, তারও তো ইমানদণ্ড উত্থিত হয়ে যায়। তো তার বাপ খালি তার ইমানদণ্ড ঠান্ডা করবে, বিষয়টা তাহলে তা না, তার ছেলেও তো ইমানদণ্ড তার কাছে সেই ঠান্ডা করবে, তাই না? এবং এই কাজ করার জন্যই তো ওরা এই বাংলাদেশের থেকে এই নারীগুলো নেয়। আমরা কিন্তু বারবার একটা কথা বলি যে ইসলামে যে দাস প্রথা রদ করেনি, তারই কিন্তু চূড়ান্ত সুফল এই সৌদি আরব ভোগ করে। সৌদি আরব কিন্তু এমনি দেখেন যে আমরা শুনি যে এখন নাকি সৌদি আরবে অনেক আইন কানুন পাল্টা যাচ্ছে, তারপরে সৌদি আরব আধুনিক হতে চাচ্ছে, এরকম বলছে না? হ্যাঁ, তা হতে চাচ্ছে, ঠিকই আছে, কিন্তু এখনও পর্যন্ত যে দাস প্রথা তাদের দেশ বহাল আছে, অর্থাৎ ইসলাম অনুযায়ী। তো ওইটার সুযোগ কিছু মানুষ কেন নেবে না বলেন তো? ওটার সুযোগ তো কিছু মানুষ নিবেই, তাই না? আর সৌদি আরবে একটা নারী বিয়ে করতে গেলে সেখানে নাকি প্রচুর টাকা দিতে হয়। তো বিয়ে করে কী জন্য? ওই ইমানদণ্ড ঠান্ডা করার জন্যই তো। আর সৌদি আরবে অনেকেরই 3-4টে নাকি স্ত্রী থাকে। এরপরেও তাদের একটু রঙ্গ তামাশা দরকার পড়ে, বৈচিত্র্য দরকার পড়ে, তখন তারা কি করে? সস্তা নারী খোঁজে, এবং তারা কিন্তু পেয়েও যায়। বাংলাদেশ সেই নারী সাপ্লাই দেওয়ার জন্য তো একেবারে মুখিয়ে বসে আছে, তাই না? বাংলাদেশের দরকার কি? রেমিটান্স। তোরা যা সৌদি আরবের লোকদের লালসার শিকার হয়, সেখানে যৌন দাসী হিসাবে তাদের মনোরঞ্জন কর, তারপরে তারা যে টাকা পয়সা পাঠাবে মানে দিবে, সেটা আবার বাংলাদেশে পাঠাবে, তাই না? যেটা বলছিলাম যে ইসলামের তো দাস প্রথা আছে, তাই না?
তো সৌদি আরবের সরকার যাই কিছু আইন কানুন করুক না কেন, কিছু মানুষ তো এখনও ইসলামের এই দাস প্রথা এটাকে তো তারা এনজয় করতে চায়, এটাকে তো তারা এনজয় করতেছে। এবং সেই হেতু ওই যে গৃহপরিচারিকার নাম দিয়ে এই বাংলাদেশ থেকে নারী নেয়, আরও অন্যান্য দেশ থেকে নিত একসময়, ফিলিপাইন, তারপরে ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, এমনকি নেপাল থেকেও তারা নিত। কিন্তু ইদানিং অন্যান্য দেশগুলো কিন্তু তাদের নারীদেরকে এই সৌদি আরবের পাঠায় না, কারণ তারা জানে ওখানে গেলে তারা ওই কামাতুর যৌনলিপ্সু সৌদি আরবের পুরুষ কর্তৃক তারা ধর্ষিত হবে। অতীতে কিন্তু এরকম অনেক ধর্ষিতা হয়েছিল, অনেকে এরকম পেটে বাচ্চা নিয়ে কিন্তু ফিরেও গেছিলো। তো এখন তাদের দেশের অর্থনৈতিক কিছুটা উন্নতি ঘটছে এবং সেই কারণে আর নারীদেরকে দিয়ে এই কাজ করাতে চায় না। কিন্তু বাংলাদেশের তো এই ব্যাপারটা না, এরা তো ইসলাম বলতে অজ্ঞান, তাই না? এই নারীগুলা চিন্তা করে হায় হায় হায়, আরে গেলে সৌদি আরবের লোকজন সেও তো নবীর বংশধর, তাই না? সৌদি আরবের লোকজন কি নবীর ওই দেশেই তো নবী জন্মগ্রহণ করেছিল, তো তাহলে তারই তো বংশধর। তো সে যদি একটু মজা রঙ্গ তামাশা নেওয়া অসুবিধা কি? আমার ধারণা এরা এই যে নারী যারা যায় এই যে সৌদি আরবে, তারা কিন্তু খুব ভালো করেই জানে যে গেলে ওখানে তাদের ওপরে কী যৌন নিপীড়ন হয়, এটা জানে, জেনে শুনেও যায়। একটাই মাত্র কারণ যে নবীর দেশের মানুষের দ্বারা যদি একটু মানে ধর্ষিতা হই, আর ধর্ষিতা কি সেও তো মজা পায় নাকি? ওয়ান্স আপন একটা টাইম এটা তো আর ধর্ষণ হয় না। মনে করেন যে সৌদির বাসায় নারীটা কাজ করে, তো ওই যে রুমে ওই মেয়েটা থাকে, ওই রুমে ওই সৌদি মালিকটা ঢুকে ওরা কি ধর্ষণ করে নাকি? না। ওখানে কি আর প্রতিরোধ করে নাকি? না, তাও তো করে না। তো আরবি ভাষা জানেও না, এমনিতেই মোটামুটি রাজি হয়ে যায় এবং মনে করেন নবীর দেশের মানুষের দ্বারা জন্য মজা পাচ্ছি, অসুবিধা কি? এখন ঘটনা হচ্ছে যে এর ফলে যে বাচ্চা কাচ্চা হয়ে গেলে সমস্যা, কিন্তু এটা নির্দেশ করে ইসলামের যে দাসী প্রথা। এবং এই জন্যই যে কিছু লোক এখনও ওই বাংলাদেশের থেকে নারীগুলো নিয়ে ওই চুক্তি করে ওই এখন ওই নারী অথবা যে এজেন্সি বাংলাদেশ থেকে এদেরকে পাঠায়, এরা তো আর প্রকৃতপক্ষে ওই নারীদেরকে বলে না যে দেখো এখানে তুমি যে চুক্তিতে সই করে যাচ্ছ এটা কিন্তু দাসত্বের চুক্তি, এবং ইসলাম অনুযায়ী দাস প্রথা বহাল আছে, যেহেতু সৌদি আরব ইসলামের দেশ, তাই না? ওখানে গেলে কিন্তু তাদের লালসা পূরণ করতে হবে, তাদের ইমানদণ্ড ঠান্ডা করতে হবে, এগুলো বলে না। তারপরেও যায় এবং অতঃপর গর্ভবতী হয়ে ফিরে আসে। খারাপ কি? নবীর দেশের মানুষের জিন বহনকারী শিশু নিয়ে বাংলাদেশে ফিরে আসে, সমস্যা কি? ভালোই তো নাকি? ধন্যবাদ।